দুই বা ততোধিক দেশের মধ্য দিয়ে যেসব নদী প্রবাহিত হয় সেই সব নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়। তো বাংলাদেশ এবং ভারতের যেসব আন্তর্জাতিক নদী আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নদীর মধ্যে নদীর সীমানায় ভারত বাদ দিছে। তো এই বাদ দেওয়ার ফলে যেটা হয়, শুষ্ক মৌসুমে বাংলাদেশ যেহেতু ভাটি অঞ্চল, অর্থাৎ সব পানি বাংলাদেশ দিয়ে সমুদ্রে চলে যায়, বঙ্গোপসাগরে চলে যায়। তো ভাটি অঞ্চল হওয়ার কারণে শুষ্ক মৌসুমে এখানে খরা দেখা যায়, আর যখন ভরা মৌসুম থাকে তখন একদম পানি ছেড়ে দেয়, বন্যায় সব ভেসে যায়। তো বিগত কয়েক বছর ধরে এই বন্যার পরিমাণও বেশ বেড়ে গেছে। এত বেড়ে গেছে যে এমনকি বাংলাদেশের উঁচু একটা জেলা খাগড়াছড়ি, যারা খাগড়াছড়ি গেছেন বা সাজেক গেছেন তারা জানেন যে ওখানে কত উঁচু একটা এলাকা, সেই উঁচু এলাকায় পর্যন্ত বন্যা হচ্ছে। তো এই বন্যার পিছিয়ে কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে যে এই বাঁধ বা ভারতের পানি ছেড়ে দেওয়া। তো এখন এর প্রেক্ষিতে অনেকে বলতেছে যে আচ্ছা, ভারত বাদ দিছে, বাংলাদেশের সীমানার মধ্যে সেম নদীতে আমরাও বাদ দিব, তারা যখন পানি ছেড়ে দেবে তখন আমরা বাদ দিয়ে সেই পানিটা আটকে দিব। আসলে বাঁধের বিপরীতে বাদ দেওয়া এটা আসলে কতটুক যৌক্তিক, এবং বাঁধ নিয়ে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়েই আজকের ভিডিও। পুরো ভিডিও মনে হয় না খারাপ লাগবে, তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে এই বাঁধ হচ্ছে আমাদের একটা উপকারী শত্রু টাইপের, এই বাঁধ সিস্টেমটা। কেন দেখেন, এই বাঁধ যে দেওয়া হয় নদীতে, লাভ কি এতে লাভ কিন্তু যে এই নদীতে বাঁধ দেওয়ার ফলে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করি, যে আমরা হিউজ পরিমাণ পানি আটকে রাখি, তারপরে একটা চ্যানেল দিয়ে পানিগুলো পাস করা হয়, সেখানে টারবাইন ঘোরে, সেই টারবাইন থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। আর এটা খরচ, মানে পুরো সিস্টেমটা ইনস্টল করার পরে এখানে নামমাত্র খরচে আমরা বেশ ভালো পরিমাণ বিদ্যুৎ পাই। তো এই বিদ্যুৎটা পাওয়ার জন্য মানে এটা হচ্ছে যে আমাদের উপকারী ব্যবস্থা। আর শত্রুর দিক কি, এই যে দেখেন যখন ফ্লাড হয় পরিবেশ বিপর্যয়ের জন্য বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, যে এই বৃষ্টির টাইমে বৃষ্টি হচ্ছে না, বা যে টাইমে বৃষ্টি হচ্ছে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই সব কারণে আমার যখন বন্যা হচ্ছে তখন ছেড়ে দেওয়া লাগতেছে, একদম এই ভাটি অঞ্চলগুলো একদম হিউজ অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। শুধু যে ভাটি অঞ্চল প্লাবিত হচ্ছে তাই না, এই যেমন দেখেন ভারতের যখন বন্যা হয় তখন কিন্তু ভারতেও বন্যা হচ্ছে, এবং যখন বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশেও বন্যা হচ্ছে, মানে ভারতবাসীও কিন্তু এটার জন্য এফেক্টেড হচ্ছে। মানে দুই পাশের অঞ্চলে এফেক্টেড হচ্ছে, বহু লোক উদ্বাস্তু হয়ে যায়, বহু লোকের একদম ঘরবাড়ি ভিটা সব হারায়া যায়। এই যেমন স্পেসিফিক কেস দেখেন যে এই খাগড়াছড়িতে বন্যা হচ্ছে, কারণ এটা এত উঁচু এলাকা, এটা কিন্তু বাঁধের জন্য। আর এটা কিন্তু ভারতের কোনো বাঁধের জন্য না, বাংলাদেশেরই বাঁধের জন্য। কোন বাঁধ গেস করতে পারতেছেন? মেবি বাঁধটা হচ্ছে এই কর্ণফুলী বাঁধ। কর্ণফুলী নদীতে যে বাঁধটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছিল 1960-র দিকে আর কি, পাকিস্তানিরা দিছিল। তো সেই টাইমে বাদ দেওয়ার ফলে কিন্তু এখানে বাদ দেওয়া হলো, পানি আটকে দেওয়া হলো, তারপর সেই পানি ছেড়ে দেওয়ার পরে নর্মালি বাদ কিন্তু একটা কি, যে পরিবেশের বিপক্ষে একটা স্টেপ, যে নর্মালি নদী যে ফ্লোতে যাচ্ছিল আমি সেখানে তাকে বাধাগ্রস্ত করছি, তারপর পানিটা ছেড়ে দিচ্ছি। এখন যে চ্যানেল আছে পানিটা যাওয়ার জন্য, পরবর্তীতে আমি যে আটকে রাখা পানি ছেড়ে দিচ্ছি, এত বেশি পরিমাণ পানি সেই নদীর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে কিনা, এসব স্টাডি অনেক সময় করা হয় না, বা এটা অনেক সময় স্টাডির মধ্যেও থাকে না। মানে স্টাডি করা হয়েছে, একটা ফিজিবিলিটি টেস্ট করে সব কিছু পজিটিভ হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নাথিং ইজ আন্ডার কন্ট্রোল। তো এই সিচুয়েশনগুলো হয়। তো এই কাপ্তাই বাঁধের ক্ষেত্রে, মানে কর্ণফুলী বাঁধের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল। বর্তমানে যে কাপ্তাই হ্রদটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কর্ণফুলী বাঁধের কারণে। প্রায় 1 লাখ পাহাড়ি মানুষজন উদ্বাস্তু হয়ে গেছিলো সেই সময়, এই 1960 থেকে 1965 সালে এইরকম টাইমের কথা বলতেছি, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে। ইভেন সেখানে যে চাকমা রাজা ছিল তার কিন্তু বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদটা, সেই চাকমা রাজাও কিন্তু এই ড্যামের পক্ষে ছিল, অর্থাৎ এই বাঁধের পক্ষে ছিল। সেই চাকমারা যে এই ছিল, রাজপ্রাসাদ ছিল, সেটা কিন্তু পুরোটা পানির নিচে তলায় গেছে। বর্তমানে সেটা কিন্তু কাপ্তাই হ্রদের নিচে অবস্থান করতে পারছে। আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবো, যে পূর্বের ছবি কীরকম ছিল, তারপরে পরের ছবি কীরকম হয়েছে, যে এখন এটা আপনি এখন কোনো অস্তিত্ব পাবেন না, এটা এখন পুরোপুরি কাপ্তাই হ্রদের নিচে। তাহলে বুঝতে পারতেছেন যে বাঁধ কীভাবে আমাদের উপকারী আর কীভাবে আমাদের জন্য শত্রু। তাহলে এখন কথা হচ্ছে যে কতখানি উপকারী কতখানি শত্রু, তার বিবেচনায় তো আমি ডিসাইড করতে পারি যে আমি বাঁধ বানাবো কিনা। যদি দেখি আমার বিদ্যুতের যে পরিমাণ কষ্ট আমার ওখানে সেভ হচ্ছে, বা যে পরিমাণ আমার লাভ হচ্ছে, এই ক্ষতি হচ্ছে, সে ক্ষতিতে আমার যে আর্থিক লস হচ্ছে, কোনটা বেশি? আসলে এখানে হচ্ছে সূক্ষ্ম একটা রাজনীতির খেলা আছে। খেলাটা হচ্ছে যারা পলিটিশিয়ান আছে আর কি, তারা সবসময় বিদ্যুতের পক্ষে থাকে। বিষয়টা কীরকম দেখেন, আমি যদি আপনার এলাকায় 1 সপ্তাহ বিদ্যুৎ না থাকে, তার জন্য যে প্রোটেস্টটা হবে, 1 সপ্তাহ যদি বন্যা হয় তার জন্য সেই পরিমাণ প্রোটেস্ট হবে না, বরঞ্চ গভর্নমেন্টের আরও লাভ হতে পারে। এটা আমি কোনো পার্টিকুলার গভর্নমেন্টের কথা বলতেছি না, আমি ওভারঅল সিনারিওটা বলতেছি। এটা ভারতের ক্ষেত্রে হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে। যেমন দেখেন গত বছরে শেখ হাসিনা 15 বছরে কত অত্যাচার নির্যাতন করছে, সেটার থেকে ওই মুখ্য হয়ে দাঁড়াইছিল যে আমরা লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছি, সবাই লোডশেডিংয়ে হাহুতাশ, এর বাক স্বাধীনতা নাই বা অন্যান্য ইস্যুগুলোর থেকে কিন্তু লোডশেডিংটা একদম বড় ইস্যু হয়ে গেছিলো।
তো বন্যা হলে দেখা যাচ্ছে না এটা পরিবেশগত বিপর্যয়, এটা বন্যা যে একটা রাজনৈতিক কারণ হতে পারে, এটা কৃত্রিম কারণ হতে পারে, মানুষের মাইন্ডসেটে এটা থাকেই না যে আল্লাহ দিছে বন্যা, ভগবানের দিছে, এখন কি আর করার, এটার সাথে মানায় নিয়ে চলতে হবে। কিন্তু এর পিছে যে রাজনৈতিক রিজনগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে পাত্তা দেওয়া হয় না। এখন বলতে পারেন যে টাকা যেহেতু সাশ্রয় হচ্ছে, আমি ওই তো বললাম যে বন্যার পরে যে ক্ষতি হয় অনেক সময় দেখা যাচ্ছে এটা ক্রস করে যায়। আমার কাছে স্পেসিফিক কোনো স্টাডি নাই যেটা আমি দেখাতে পারবো, কিন্তু ফ্ল্যাট নিয়ে যে পরিমাণ ক্ষতি হয় এটা আপনারা সম্মুখভাবে দেখলেও কিছুটা জাজ করতেই পারেন। আর বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে করাপশন এত বেশি, যে পরিমাণ টাকা এখান থেকে গুম হয়ে যায় সেই পরিমাণ টাকা দিয়ে আমি হয়তো ইকো ফ্রেন্ডলি অন্য কোনো ব্যবস্থাও এখানে তৈরি করতে পারি। এরপরে আসেন এই যে আমরা বিপরীতে যে আর নতুন করে বাদ দেওয়ার কথা বলতেছি এটার টপিকে। মানে এতক্ষণ বললাম যে বাদ বিষয়টাই খারাপ, আপনি এটা এটা আলটিমেটলি খুব একটা, যদি আর্থিক দিক দিয়েও দেখি, খুব একটা লাভবান কিছু না, আর ভোগান্তির কথা না হয় বাদ দিয়ে দিলাম। তো আর নেচারের বিরুদ্ধে যাওয়া মানে নেচারের বিরুদ্ধে যখনই যাওয়া হয়েছে আলটিমেটলি এটা বুমেরাং হয়ে দাঁড়ায়। মানে নেচারকে নেচারের মতো চলতে দেওয়া উচিত। তো আমরা এখন ভাবেন যে এই ভারতের যে ড্যামগুলো দেওয়া আছে, ওয়াটার ড্যামগুলো দেওয়া আছে নদীতে, এই ড্যামগুলো কিন্তু দেখবেন যে বেশিরভাগই বাংলাদেশের সীমানার 70-80 কিলোমিটারের মধ্যে, মানে মধ্যে বলতে যে বাংলাদেশ যেখান থেকে ভারত শুরু হয়েছে এর 70-80 কিলোমিটারের ভেতরে থাকে। কারণ তারাও জানে যে যখন আমি ড্যামটা ওপেন করে দিব, ড্যামের গেটটা খোলা থাকবে, তখন হিউজ পরিমাণ পানি যেন ভারতকে এফেক্ট করে কম। একটা নদীর পানি তিনটা, মানে এই দাবিদার কিন্তু 3 জন থাকে একটা আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে, মানে মিনিমাম 3 জন থাকে। একটা হচ্ছে যে এই ধরেন বাংলাদেশ ভারতের ক্ষেত্রে একটা দাবি হচ্ছে ভারতের নদীর পানির, একটা দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের যে নদীর পানির দাবি, আরেকটি নদীর পানির দাবি থাকে হচ্ছে নদীর নিজস্ব, মানে নদী নিজে বেঁচে থাকার জন্য নদীর কিছু পরিমাণ পানি দরকার। অর্থাৎ ভারতও পানি নিচ্ছে, বাংলাদেশও পানি নিচ্ছে, লাস্টে নদীরও কোনো পানি থাকতেছে না, এটাও না। হিস্সাটা 3 ভাবে ভাগ হবে। নদী পানি, মানে নদীর পানিতে নদীর একটা, বাংলাদেশের একটা, ভারতের একটা। নদীতে মিনিমাম একটা পানি রাখতে হবে, এটা নদীকে বেঁচে রাখার জন্য বা এই মানে ইকোসিস্টেমটাকে ঠিকঠাক রান করতে দেওয়ার জন্য এই মিনিমাম কিছু ক্রাইটেরিয়া দরকার, এই মানে মিনিমাম কিছু পানি নদীতেও রাখা দরকার। দেখেন ভারত যে নদীতে বাদ দিছে, ধরলাম যে পদ্মা নদীতে ভারত বাদ দিছে ফারাক্কাবাদ, সেটা বাংলাদেশের সীমানা থেকে 30 কিলোমিটার দূরে। তো বাংলাদেশে কী করলাম যে রাজশাহী অঞ্চলে, এই রাজশাহী অঞ্চলের ভেতরে ধরেন সীমান্ত থেকে 20 কিলোমিটারের মধ্যে আমরা একটা বাদ দিলাম, বা 10 কিলোমিটারের মধ্যে একটা বাদ দিলাম। যেহেতু ভাটি অঞ্চল, পানি তো এই দিকেই আসবে, মানে বাংলাদেশের দিকেই আসবে। তো এই বাঁধের উচ্চতা আমি জাস্ট একদম রাফ হিসাব বলতেছি, যে ধরেন যে ভারতে যে ফারাক্কা বাঁধ আছে সেটার হাইট হচ্ছে 10 ফুট, কথার কথা। তাহলে আমি যদি 9 ফুট দেই, তাহলে যদি গেট তারা খুলে দেয়, ওই পরিমাণ পানি তো আমি এখানে ক্যাপচার করতে পারবো না, যেহেতু ভাটি অঞ্চল পানি এই দিকেই আসবে, যে আমি পানি ওই দিকে মানে ভারতের দিকে পাঠাইতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, ওই বাঁধের থেকে উঁচু পরিমাণ বাঁধ বানাতে হবে। যে ওরা 10 ফুট ছিল, আমি 15 ফুট বানাইলাম। এখন দেখেন তারা যখন পানি কখন খুলে দেবে, ভরা মৌসুমেই তো খুলে দেবে। ভরা মৌসুমে যখন খুলে দেবে তখন পানিগুলো এখানে আসতে থাকবে, এবং তাদের ক্যাপাসিটি যে 10 ফুট, এখন তার ক্যাপাসিটি ক্রস করেও আসতে পারে। মানে যেহেতু ভাটির দিকে একে তো পানি আসতে থাকবে, আর পানি তো তারা ছেড়ে দিছে, ওই পাশে তো আরও পানি আছে, সেগুলো সব আসতে থাকবে। এরকম সব যখন আসা শুরু করবে তখন এখানে 15 ফুটও অনেক সময় এনাফ নাও হতে পারে, যে আপনি 15 ফুট দিলেন সেটাও এনাফ হবে না, আর বাঁধ ভেঙে যাওয়ারও পসিবিলিটি থাকবে, কারণ তারা তো ছেড়ে দিছে, তাদের তো আর কোনো দেখার বিষয় নেই, কারণ তাদের ক্ষতি কম হবে বলাই চলে, সব পানি তো আমাদের দিকেই আসতেছে। আর আমি তো মানে আপনি তো বলতে পারেন যে বাঁধ যেন না ভাঙে, যত টাকা লাগে লাগুক, যত শ্রম লাগে লাগুক, দিব, ঠিক আছে, মানলাম। এই চায়না যে সুপার ড্যাম করতেছে, মানে সুপার ড্যাম, এটা এত মানে এটা মনে হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ড্যাম হতে চলছে আর কি। সম্পূর্ণ কাজ মনে হয় কিছু বাকি আছে আর কি। তো এই ড্যামটা যে পরিমাণ পানি আটকে রাখতে পারবে, যদি পুরোপুরি পানিটা ছেড়ে দেওয়া হয়, সম্পূর্ণ ধারণ ক্ষমতা যেটা, সেটার ক্যাপাসিটি ফুল করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কী হবে জানেন, পৃথিবীর রোটেশনের উপর প্রভাব ফেলবে। মানে এটা কল্পনা করতে পারেন যে একটা বেলুন, তার মধ্যে পানি নিছেন বা পানিটা নিয়ে বিভিন্ন উপাদান আছে নিয়ে আপনি ঘুরাচ্ছেন, তো এর মাঝখানে আপনি একটা ড্যাম দিচ্ছেন আর কি, বেলুনের মাঝখানে বা বেলুনের উপরে আর কি, যেখানে পানি সব আটকে আসছে, তো আপনি ঘুরাচ্ছেন, এর মধ্যে ড্যামটা ছেড়ে দিচ্ছেন, তাহলে বেলুনের রোটেশনে কিন্তু একটা প্রভাব পড়বে। জাস্ট আমি সরলীকরণ করে বোঝাচ্ছি আর কি। তো তাহলে বুঝতে পারেন সুপার ড্যাম কী জন্য বলা হচ্ছে, জাস্ট ড্যাম না, সুপার ড্যাম, যে এত পরিমাণ পানি ওখানে ধারণ করতে পারে, আর সেটা পুরো পৃথিবীর ঘূর্ণনের উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষের উপর 24 ঘন্টা কিছু মিনিট লাগে পুরোটা রোটেশন হতে, সেখান থেকে সামান্য কিছু চেঞ্জ হয়ে যাবে, খুব বড় সড়ো চেঞ্জ হবে এরকম না, কিন্তু ক্যাপাসিটিটা বোঝাচ্ছি যে পানি ওটা ধরতে পারে। তো আমরা ভাবেন যে এখন আমি এই সুপার ড্যামই দিব বাংলাদেশে, যে দেখি ওদের কত পানি আছে, আমরা সব আটকে দেবো। এর জন্য আপনার হিউজ একটা এলাকা লাগবে, একে তো বাংলাদেশ ছোটো দেশ, তার উপর আপনার জনসংখ্যা অনেক, তার মানে আপনার হিউজ এলাকা খালি করতে হবে ওই ড্যামের জন্য, যে লোকজনকে সরাই দিতে হবে। তারপরে আপনার খরচের বিষয় আছে,
খরচের বিষয় চায়নাতে ওটা তারা অফিসিয়ালি পাবলিশ করেনি আসলে যে কত তাদের খরচ হয়েছে, তবে বিভিন্ন যারা এস্টিমেট একটা আইডিয়া করে আর কি, যে মোটামুটি $40 বিলিয়ন মতো তাদের খরচ হয়েছে সুপার ড্যাম তৈরি করতে। তো আমরা সুপার ড্যাম তৈরি না করতে পারলাম, যদি মিনি সুপার ড্যামও তৈরি করি, ধরলাম যে কথার কথা যে তার অর্ধেক খরচ হলো, এই পরিমাণ আমরা কয়টা মানে এরকম আমরা ড্যাম তৈরি করতে পারবো? আর ড্যামের জন্য কি হিউজ পরিমাণ আমার লোকজনকে আবার অন্য জায়গায় শিফট করতে হবে, যে সুযোগ আবার বাংলাদেশে অনেক কম। মানে বলতে গেলে এটা আসলে বাস্তবে তেমন একটা ফিজিবল না। আর কাপ্তাইয়ের তো আমাদের উদাহরণ আছেই, যে কর্ণফুলীতে বাদ দেওয়ার কারণে পুরো কাপ্তাই তলায় গেছে, এখানে লাখখানেক লোক রিফিউজি হয়ে ভারতে চলে গেছে, অনেক লোক আবার অন্য কোনো স্থানে আবাস করে তুলছে। মানে তখন আমার দেখতে হবে যে ওই যে পানি তো আমি ওই যে আমি সুপার ড্যাম মানে পানি আটকে রাখলাম, সেটা তো আমাকে ছাড়তে হবে, আমি সেটা ধীরে ধীরে ছাড়ি বা অন্য ক্যানেল দিয়ে আমি আলাদা ক্যানেল দিয়ে পানি সরাই না কেন, মানে আমাকে তো এই পানি নিষ্কাশন করতে হবে। মানে বাংলাদেশ এত ছোট দেশ যে এগুলো এই পুরো সিস্টেমটা করতে গেলে, আর ভারতে এতগুলো ড্যাম আছে, প্রত্যেকটার বিপরীতে যদি আমরা ড্যাম করে তুলতে যাই তাহলে এটা আর্থিকভাবেও মোটামুটি অসম্ভব। আর যদি প্র্যাকটিক্যালি করিও যে আর্থিকভাবে আমরা সলভেন্সি হয়ে গেছি, তারপর আমরা করতে পারছি, তারপরেও এটা একটা ভালো সলিউশন হবে না, উল্টা এটা আমাদের ঝামেলা আরও বাড়াবেই। তাহলে এটার সমাধান কি? ভারত যেহেতু ড্যাম দিয়ে দিচ্ছে, তাহলে তো আমাদের এরকম প্রতিবার বন্যা খরার মধ্যে দিয়ে যেতে হবে না। এটার সমাধান আসলে রাজনৈতিকভাবে করতে হবে। এটা এরকম না যে আসলে ব্যাপারটা হয় কি, যে ভারত আর বাংলাদেশ সম্পর্ক এতদিন ধরে ছিল যে দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিল দেওয়া দেওয়ার সম্পর্ক। মানে তাদের কাছ থেকে আমরা কোনো ন্যায্য হিস্সা আমাদেরটা তেমন একটা বুঝে পাইনি। যদি বর্ডার ক্লিংয়ের কথা বলেন, তিস্তার পানি বন্টন বলেন, অন্যান্য নদীর পানি বন্টন বলেন, যা ছিল বেশিরভাগই ছিল একপাক্ষিক। এর পিছিয়ে অনেকগুলো কারণ ছিল, যে শেখ হাসিনা তার গদি বাঁচাইতে হবে, বিনা ইলেকশনের মাধ্যমে তিনি ক্ষমতায় বারবার চলে আসতেছেন, এখানে ভারতের একটা বড় একটা জিওপলিটিক্যাল একটা সাপোর্ট ছিল। তো এখন তো এইসব নাই, তো এখন রাজনৈতিকভাবে বিষয়টা আগাতে হবে যে না, আমরা আসলে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে কিছু নাই, এগুলো হচ্ছে মানে বন্ধু রাষ্ট্র, এগুলো আসলে কি বলা যায় যে বোকা বানানোর একটা টার্ম, যে এখানে আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। বন্ধু রাষ্ট্র যদি এক্সিস্টও করে, তাহলে তো এটা ভারত বাংলাদেশের সাথে তো এটা বন্ধুর মতো আচরণ না, বাংলাদেশ খালি দিয়ে যাচ্ছে, ভারত কোনো এরকম মানে বন্ধু রাষ্ট্রের তো এরকম কিছু না যে শুধু একপাক্ষিক একটা সম্পর্ক এটা। তো এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, বুঝতে হবে, কারণ ভারতেরও কিন্তু ড্যামগুলোর কারণে সমস্যা হয়। ওই তো বললাম যে তাহলে তারা কেন সমাধান করে না? এটা হচ্ছে যে এই বিদ্যুৎ একটা পলিটিক্যাল ইস্যু। তো এই সুবিধার জন্য অনেকে মানে অনেক গভর্নমেন্ট এটা নিজের স্বার্থ বিবেচনা করে এইসব ড্যাম একদম টোটালি বন্ধ করে না, ড্যামগুলো থেকেই যায়। আর বাংলাদেশ তো কিছু ওই যে পানির ন্যায্য হিস্সা তো পেয়েই থাকে, এবং কিছু চুক্তি অনুসারে পেয়ে থাকে। ভারত বাংলাদেশের কিছু দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী যে পানি, যে পরিমাণ পানি আমাদের পাওয়ার কথা, সেই পরিমাণ পানিও আমরা পাই না। কিন্তু আওয়ামী লীগ সরকার এটা নিয়ে কোনো বাতচিত করে না আর কি। তবে এখন করা দরকার, প্রয়োজনে যদি আন্তর্জাতিক আদালতে যেতে হয়, বাংলাদেশ গভর্নমেন্টের সেটাই যাওয়া উচিত। বারবার এরকম বন্যা খরা মানে এটা কখনোই মেনে নেওয়া যায় না আর কি। আর এই বন্যার জন্য যে একমাত্র ভারতই দায়ী, ব্যাপারটা কিন্তু তাও না। মানে এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে ভারত তো অবশ্যই দায়ী, শুধু ভারত দায়ী না এটা বলতেছি, আমাদের নিজেদেরও অনেকগুলো অবকাঠামো অনেক চেঞ্জ করতে হবে। যেমন সিলেটে কেন বন্যা হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাইছিলাম, ওখানে ওই পয়েন্টগুলো বলছিলাম, চাইলে ওটাও দেখতে পারেন সিলেটের ইস্যুটা নিয়ে। যে বাংলাদেশের আরও অনেকগুলো ইস্যু আছে, যেমন আমাদের নদীর নাব্যতা কম, মানে পলি জমে গেছে বা ময়লা আবর্জনা, নদী দূষণের কারণে নদীর নাব্যতা অনেক কমে গেছে। তারপরে আমাদের শহরগুলো একদম অপরিকল্পিত নগরায়নের কারণে আমরা খাল দখল করছি, নদী দখল করছি, আমাদের খাল নাই, আমাদের প্রচুর পরিমাণে খাল খনন করতে হবে, বনায়ন করতে হবে, নদীর নাব্যতা বাড়াতে হবে, ড্রেজিং করতে হবে। এগুলো যদি না করি তাহলে তাদের সামান্য পানিতে জলবদ্ধতা তৈরি হয়। বন্যা না হলেও জলবদ্ধতাও কিন্তু একটা চরম ভোগান্তির নাম। তো এগুলো কিন্তু আমাদেরকে মোটামুটি একটা চেঞ্জ আনা দরকার। না হলে ওই সামান্য বৃষ্টিতেও, যদি ভারতের ড্যাম না থাকতো, সামান্য বৃষ্টিতেও তো আমাদের বেশ জলবদ্ধতার মোকাবেলা করতে হয়। তো এইগুলোও জরুরি, এগুলো বিষয়ও একদম ধর্তব্যের বাইরে না, এগুলো সহই ধর্তব্যের বিষয়ের মধ্যেই গণনা করতে হবে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো জানাইতে পারেন, কোনো সমালোচনা থাকলে নির্দ্বিধায় করবেন, আর চাইলে সিলেটের ওই ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ।